আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ সাবিত। আজকে তোমাদের থিওরি অফ স্ট্রাকচারের 3 নম্বর অধ্যায় বিমের ডিফ্লেকশন এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো আমাদের থিওরি অফ স্ট্রাকচারের এই 3 নম্বর অধ্যায়টা এবং 2 নম্বর অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমাদের প্রথম 3টা অধ্যায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো তার মধ্যে আমাদের 3 নম্বর অধ্যায়টাও আমাদের কি গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এই অধ্যায়টা খুব ভালোভাবে শেষ করতে হবে, কারণ এই অধ্যায় থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, থিওরি অংশটুকু আলোচনা করব, এরপর আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব। তো অধ্যায়টাতে তোমাদের প্রমাণ কিছু নাই, তেমন হালকা পাতলা একটু প্রমাণ আছে ছোট ছোট, সেগুলো করে দেবো আর তোমাদের ম্যাথগুলো সমাধান করাবো। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমাদের কি করতে হবে, দেখো তোমাদের অবশ্যই এগুলো নোট করে নিতে হবে সঙ্গে সঙ্গে। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কারণ আমি তোমাদের ইনশাল্লাহ তোমরা যদি আগ্রহ দেখো, আমি তোমাদের সামনে তোমাদের যে সার্ভিং 3 আছে এবং পরের সেমিস্টারের ক্লাসগুলো অবশ্যই আমি তোমার নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু করার আগেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর আমাদের অবশ্যই ভিডিওতে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করবে, তাহলে আমাদের ভিডিওগুলোর তোমাদের অনেকজনের কাছে রিচ হবে। ঠিক আছে, অর্থাৎ অনেকজন ভিডিওগুলো দেখার সুযোগ পাবে। তো অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবা। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। প্রথমেই আমাদের বুঝতে হবে যে আমাদের অধ্যায়টা কি নিয়ে, বিমের ডিফ্লেকশন নিয়ে। তাহলে আমাদের বিমের ডিফ্লেকশন জিনিসটা কি, এটাকে তো আমাদের বুঝতে হবে, তাই না? তাহলে বিমের ডিফ্লেকশন হচ্ছে, দেখো ধরো এটা হচ্ছে একটা সাধারণভাবে স্থাপিত বিম। ওকে, এর উপর যদি আমরা লোড প্রয়োগ করি তাহলে কি হবে ভাইয়া, বিমটা আমাদের এইভাবে বেঁকে যাবে, তাই না? তাহলে এই যে বিমের ওপর লোড প্রয়োগের ফলে দেখো বিমের, ধরলাম আমাদের এটা হচ্ছে বিমের নিরপেক্ষ অক্ষ। ঠিক আছে, এই নিরপেক্ষ অক্ষের কি হলো, স্থানচ্যুতি ঘটলো, অর্থাৎ এখান থেকে সে কি করলো, প্রাথমিক অবস্থা থেকে লোড প্রয়োগের ফলে সরে গেল। তাহলে উলম্বভাবে এই বিমটা যে পরিমাণে সরে গেল বা সরণ ঘটলো, সেটাই হচ্ছে আমাদের এই বিমের জন্য ডিফ্লেকশন। ঠিক আছে, তাহলে ডিফ্লেকশন কি ভাইয়া, বিমের ওপর লোড প্রয়োগের ফলে বিম তার প্রারম্ভিক অবস্থা থেকে যদি তার অবস্থানের পরিবর্তন করে, তাহলে ওই যতটুকু পরিমাণে উলম্বভাবে তার অবস্থানের পরিবর্তন করলো সেটাই হচ্ছে কি, ডিফ্লেকশন। ঠিক আছে, অর্থাৎ বিচ্যুতি। তাহলে আসলে আমরা যদি এখন সংজ্ঞাটা দেখার চেষ্টা করি, তাহলে তোমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারবা যে বিমের উপর লোড প্রয়োগ করলে এর প্রারম্ভিক অবস্থা থেকে কিছু পরিমাণে বিচ্যুতি ঘটে। তাহলে লোড প্রয়োগ করলে প্রারম্ভিক অবস্থা থেকে কি হলো, কিছু পরিমাণ বিচ্যুতি ঘটা, মানে কি কিছু পরিমাণ সরে যাওয়া। ঠিক আছে, সরে যায় ভাবে, তাহলে বিচ্যুতি ঘটে। ঠিক আছে, এই বিচ্যুতির পরিমাণই হচ্ছে ডিফ্লেকশন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আংশিকভাবে, কথাটা যদিও পুরোপুরি সম্পূর্ণভাবে এখানে বলা হয় নাই, আমাদের এভাবে বলতে হবে যে বিমের উপর লোড প্রয়োগের ফলে বিমের নিরপেক্ষ অক্ষের উলম্বিক সরণকে আমরা ডিফ্লেকশন বলবো। এই সংজ্ঞাটা হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ একটা সংজ্ঞা, এই যে অর্থাৎ দিয়ে যেটা বলা আছে। ঠিক আছে, তো আমাদের এখানে প্রথমে কি বলা ছিল যে শুধু হচ্ছে যে স্থানচ্যুতির পরিমাণে হচ্ছে ডিফ্লেকশন। এখন স্থানচ্যুতি তো সামনের দিকে হতে পারে বা আনুভূমিকভাবে হতে পারে, তাই না? তা সেটাকে তো আমরা ডিফ্লেকশন বলবো না। তাহলে আমাদের তো স্পেসিফিক ভাবে বলতে হবে যে কি, বিমের উপর লোড প্রয়োগের ফলে বিমের নিরপেক্ষ অক্ষ উলম্বিক সরণ কি, নিরপেক্ষ অক্ষের কি উলম্বিক সরণ কি হচ্ছে বিমের ডিফ্লেকশন বলে। উলম্বিক সরণ কি, খারাপভাবে সরণ, অর্থাৎ উপর নিচের দিকে সরণ। ঠিক আছে, আর আনুভূমিক সরণ মানে হচ্ছে ডানে বামে সরণকে বোঝায়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের অবশ্যই বলতে হবে কি, উলম্বিক সরণটাই হচ্ছে ডিফ্লেকশন। ঠিক আছে, এবং সেটা কিসের, নিরপেক্ষ অক্ষের। তাহলে আশা করতেছি তোমরা বুঝতে পারছো। আর নিরপেক্ষ অক্ষ কি, সেটা তো আমি 2 নম্বর অধ্যায়ে ভালোভাবে আলোচনা করছি, তোমরা অবশ্যই সেখান থেকে সেটা দেখে নিবা। আর যারা ক্লাসগুলো করছো তারা তো এখন বুঝতেই পারতেছো, আর যারা তোমরা 2 নম্বর অধ্যায় কমপ্লিট করো নাই তারা এই অধ্যায়ে আগে আসো না। ঠিক আছে, অবশ্যই 3 নম্বর, তোমাদের 2 নম্বর অধ্যায় কমপ্লিট করে 3 নম্বর অধ্যায়ে আসো। তাহলে এখন দেখো আমাদের কি বুঝতে হবে যে স্থিতিস্থাপক বক্ররেখা বা ইলাস্টিক কার্ভ জিনিসটা কি। তো এটাও খুবই সহজ একটা জিনিস, আমরা সহজভাবে একবার বলে দিলে তোমাদের মনে থাকবে। ইলাস্টিক কার্ভ হচ্ছে, দেখো আমরা যখন বিমের উপর লোড প্রয়োগ করলাম কি হলো, বিমটা এভাবে বেঁকে গেল। তাহলে বেঁকে যে এই নিরপেক্ষ অক্ষটা যে বক্ররেখার সৃষ্টি করলো, এই বক্ররেখাটাই হচ্ছে আমাদের ইলাস্টিক কার্ভ। কি সেটা, ইলাস্টিক কার্ভ। ঠিক আছে, তাহলে বিমের উপর লোড প্রয়োগের ফলে দেখো কি বলা আছে সংজ্ঞায়, লোড প্রয়োগে বিম বেঁকে গেলে, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর নিরপেক্ষ অক্ষ স্থিতিস্থাপক সীমায় থেকে যে বক্ররেখার সৃষ্টি করে তাই হলো স্থিতিস্থাপক বক্ররেখা বা ইলাস্টিক কার্ভ। তাহলে আমি সহজভাবে বললে কিভাবে বলবো, যে বিমের উপর লোড প্রয়োগের ফলে বিমের নিরপেক্ষ অক্ষ যে বক্ররেখায় বেঁকে যায় সেটাই হচ্ছে আমাদের ইলাস্টিক কার্ভ। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই যেটা হচ্ছে আমাদের ইলাস্টিক কার্ভ। আশা করতেছি ইলাস্টিক কার্ভ জিনিসটা কি বুঝতে পারছো। এখন আমাদের তোমাদের এই অধ্যায়ে আমাদের এই যে ডিফ্লেকশনটা যে আছে, অর্থাৎ বিম কি পরিমাণে উলম্বিকভাবে স্থানচ্যুতি ঘটালো, সেটা আমরা কিভাবে মনে করো হিসাব করে বের করব, সেগুলোর আমাদের 5টা পদ্ধতি বলা আছে। ঠিক আছে, তো আমাদের এই থিওরি অফ স্ট্রাকচারের 3 নম্বর যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ে আমাদের এই যে মোমেন্ট এরিয়া পদ্ধতি,
এই পদ্ধতিটা নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। বাকিগুলো আমাদের এই বই আলোচনা নেই। তো আমরা জাস্ট এখান থেকে কি করব, এই 5টা নাম মুখস্থ করব, পরীক্ষা আসতে পারে যে ডিফ্লেকশন নির্ণয়ের পদ্ধতি কয়টি এবং কি কি যদি আসে তখন তোমরা এই প্রশ্নটার অ্যান্সার লিখে দিবা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের কি কি পদ্ধতি আছে দেখো, মোমেন্ট এরিয়া পদ্ধতি আছে, ডাবল ইন্টিগ্রেশন পদ্ধতি আছে, তারপর আছে কনজুগেট বিম পদ্ধতি আছে, এরপর আছে আমাদের ইউনিট লোড পদ্ধতি আছে, এবং আরেকটা কি আছে, ম্যাকুলির পদ্ধতি আছে, ঠিক আছে। তো সবগুলোই আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ পরীক্ষায় আমাদের এটা সংক্ষিপ্ত প্রশ্নে দিয়ে দিতে পারে। তাহলে আমরা এই অধ্যায়ে আলোচনা করব কোনটা নিয়ে, মোমেন্ট এরিয়া পদ্ধতি নিয়ে, ঠিক আছে। তো আশা করতেছি তোমরা এখন পর্যন্ত বিষয়গুলো ক্লিয়ার আছো। এখন আমি তোমাদের চলো পরবর্তী স্লাইডে নিয়ে যাই। এখন ভাই আমি তোমাদের এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ দুইটা উপপাদ্য, এই দুইটা উপপাদ্য তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। এই দুইটা নিয়ে আমি এখন আলোচনা করব। তো উপপাদ্য দুইটা কি, আমাদের এই দুইটা উপপাদ্যের সাহায্যে আমরা এই ডিফ্লেকশনের পরিমাণ এবং এখানে আমাদের স্লোপ কোণ নামে একটা জিনিস আছে, সেই স্লোপ কোণ সম্পর্কে স্লোপ কোণের পরিমাণটা বের করতে পারবো, ঠিক আছে। তো চলো আমরা উপপাদ্যগুলো আগে পড়ে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের এই জিনিসটা অনুকূল ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমাদের প্রমাণ করার কিছু নেই, জাস্ট আমাদের পড়ে জিনিসটা বুঝতে হবে, এবং এই দুইটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই এই দুইটা জিনিস খাতায় নোট করে ফেলবা আমার সঙ্গে সঙ্গে। তো প্রথমে আমাদের কি বলছে দেখো, আমাদের টপিক কি, প্রথম এবং দ্বিতীয় মোমেন্ট এরিয়া উপপাদ্য, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের কি বলা আছে দেখো, প্রথম মোমেন্ট এরিয়া উপপাদ্যের বর্ণনা বা বিমের স্লোপ নির্ণয়ের সূত্র, অর্থাৎ আমাদের এই যে প্রথম মোমেন্ট এরিয়া উপপাদ্য যেটা আছে, এটাকে আবার বলা হয় কি বিমের স্লোপ নির্ণয়ের সূত্র, ঠিক আছে। তো আসো আমরা এই জিনিসটাতে যাওয়ার আগে একটা জিনিস সম্পর্কে তোমাদের আগে ধারণা দিই। আমরা যখন ধরো এসএফডি বিএমডি অধ্যায়টা করছিলাম, ঠিক আছে, সেখানে আমাদের কি হয়েছিল, বিমের ওপর যখন আমাদের লোড ছিল, ঠিক আছে, বিমের ওপর যখন আমাদের লোড ছিল, সেই লোডের ওপর ভিত্তি করে আমরা কি করছিলাম ভাইয়া, লোডের ওপর ভিত্তি করে আমরা এসএফডি এবং বিএমডি ড্র করছিলাম, ঠিক আছে। সেটা এখন যেভাবেই হোক, যদি আমাদের ধরো এর উপর সমভাবে বিস্তৃত লোড থাকতো, তাহলে আমাদের বিএমডিটা কিরকম হতো, এরকম হতো, ঠিক আছে, এরকম হইতো। আবার আমাদের তোমার যদি অন্য ধরনের লোড থাকতো, তাহলে বিএমডিটা কি হতো, অন্য ধরনের হইতো, তাই না। তো এই ক্ষেত্রে আমাদের এই এসএফডি না বিএমডির যে ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্রটা আমাদের এই দুইটা উপপাদ্যের ক্ষেত্রে কাজে লাগবে। অর্থাৎ আমরা যেখানে বিএমডিটা ড্র করলাম, ঠিক আছে, এই বিএমডির যে ক্ষেত্রফলটা হবে, ঠিক আছে, এই ক্ষেত্রফলটা আমাদের এই উপপাদ্যগুলোতে লাগবে, ঠিক আছে। বুঝতে পারছো কি ক্ষেত্রফল বলতে আমি কি বুঝাইছি, অর্থাৎ ধরো আমরা যদি বিএমডি ড্র করি, হয় বিএমডি ড্র করছি না আমরা, ধরো এইভাবে আমাদের ছিল, আমরা তারপরে এইভাবে গেছি, তারপরে আরো সামনে ধরো ছিল, তারপরে আমরা এইভাবে কার্ভ দিয়ে গেছি, তাই না, এভাবে কিন্তু আমরা ম্যাথগুলো করছি। তাহলে এই যে আমাদের বিএমডির যে ক্ষেত্রটা আছে, অর্থাৎ এই যে ক্ষেত্রফল আছে বিএমডির ভিতরের, এই ক্ষেত্রফলগুলো আমাদের এখন এই অধ্যায়ে কাজে লাগবে, ঠিক আছে। অর্থাৎ আমরা বিএমডি অঙ্কন করার ফলে যে ক্ষেত্রফলটা তৈরি হচ্ছে ওখানে, সেই ক্ষেত্রফলগুলো আমাদের এই ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। যেমনটা আমরা কি করছিলাম, যে ধরো উপরে আমরা প্রথমে এসএফডি ড্র করছি, এভাবে বিভিন্নভাবে এসএফডি ড্র করছি, ঠিক আছে। তাহলে এই এসএফডির ক্ষেত্রফল থেকে আমরা কি করতাম, বিএমডিতে এসএফডি বিএমডির ম্যাথে এসএফডির ক্ষেত্রফল থেকে বিএমডির মান বের করতাম। এই ক্ষেত্রে আমাদের কি লাগবে, এই বিএমডির ক্ষেত্রফল থেকে আমাদের এই যে ডিফ্লেকশন আর হচ্ছে আমাদের স্লোপ কোণ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হিসাব করতে হবে, বিএমডির ক্ষেত্রফল হিসাব করতে হবে। তো চলো এখন আমরা প্রথম এবং দ্বিতীয় মোমেন্ট এরিয়া যে উপপাদ্য আছে সেটা আমরা পরে একটু বোঝার চেষ্টা করি। তো প্রথম মোমেন্ট এরিয়া উপপাদ্যে কি বলা আছে দেখো, আমাদের কি বললাম, এটা যদি একটা বিম হয়, এর উপর লোড প্রয়োগের ফলে বিমটা এভাবে ডিফ্লেক্ট হয়ে যাবে, অর্থাৎ বেঁকে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি হয়েছে, ডিফ্লেকশন হয়েছে, ঠিক আছে। তাহলে ডিফ্লেকশন হইলো, ঠিক আছে। এখন এখানে আমাদের কি করতে হবে দেখো, আমরা একটু পরে তারপর বোঝার চেষ্টা করি। বিমের ইলাস্টিক কার্ভের উপর যে কোনো দুইটি বিন্দু এ এবং বি নিতে হবে। অর্থাৎ ধরো এটা যদি আমাদের বিম হয়, এর উপর সমভাবে বিস্তৃত লোড আছে, ঠিক আছে, এটা হলো আমাদের বিম, এটাই হয় বেঁকে গেছে, ঠিক আছে। এর উপর আমরা যে কোনো দুইটা বিন্দু এ এবং বি নিব, ধরলাম একটা আমরা মাঝখানে নিলাম, আর একটা হচ্ছে আমরা এই পয়েন্টে নিলাম, ঠিক আছে। তাহলে এ এবং বিতে কি করতে হবে, এখন দেখো বিন্দু নেওয়ার পরে বিতে অঙ্কিত স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। অর্থাৎ ধরো এখানে একটা স্পর্শক অঙ্কন করবো। স্পর্শক জিনিস সম্পর্কে তোমরা পরিচিত আশা করি। স্পর্শক হচ্ছে ধরো বৃত্তের কোনো একটা বিন্দুতে যদি আমরা একটা সরলরেখা অঙ্কন করি এবং ওই সরলরেখাটা যদি বৃত্তের শুধু ওই বিন্দুতেই টাচ করে, তাহলে সেটাকে আমরা কি বলবো, আমরা ওই বৃত্তের স্পর্শক বলবো, ঠিক আছে। তাহলে দেখো তো এই যে বিমটা যে বেঁকে গেছে, এই বেঁকে যাওয়া অংশটা কি একটা, এটা যদি আমরা কমপ্লিট করি তাহলে একটা বৃত্ত হবে না, পুরোটা একটা কিন্তু বৃত্ত হবে যদি আমরা কমপ্লিট করি এই বৃত্তচাপটাকে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা এই যে এটা ধরলাম বি পয়েন্ট, এটা ধরলাম হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে। এই বি পয়েন্টে একটা স্পর্শক অঙ্কন করলাম এবং এই যে এ পয়েন্টে একটা স্পর্শক অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে এই যে এদের ছেদ করার ফলে এর যে মধ্যবর্তী যে কোণটা তৈরি হলো, দেখো এদের স্পর্শকদের মধ্যবর্তী কোণ
ওই দুই বিন্দুর মধ্যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফলকে ইআই দ্বারা ভাগ করলে পাওয়া যায়। বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমাদের এই যে বিমের উপর লোড প্রয়োগের ফলে কি হলো, বিমটা বেঁকে গেল। এখানে তোমরা চিত্রটা খেয়াল করতেছো, তোমাদের বইয়ে কিন্তু চিত্রটা জটিল করে দেওয়া আছে, তোমরা ওই চিত্র করার দরকার নেই। তোমরা আমি যেভাবে একটু সহজ একদম সরল একটা চিত্র ড্র করছি এভাবে তোমরা ড্র করবা, ঠিক আছে। তো বিমের উপর লোড প্রয়োগের ফলে কি হলো, বিমটা এভাবে বেঁকে গেল। এরপর আমরা এই যে বি বিন্দুতে একটা স্পর্শক নিলাম, এটা ধরলাম এ বিন্দু, এখানে একটা স্পর্শক নিলাম। এর ফলে এদের মাঝখানে যে কোণটা তৈরি হলো, এই কোণটা হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে এই কোণটাকে বলা হয় হচ্ছে আমাদের স্লোপ কোণ, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই স্লোপ কোণের পরিমাণটা আমরা কিভাবে বের করব, দেখো আমাদের এই বিমের উপর লোড প্রয়োগের ফলে ধরলাম হচ্ছে মানে আমরা মানে ধরো হচ্ছে আমরা পাই কিরকম, এরকম একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা পাবো, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে এই স্লোপ কোণের পরিমাণটা বের করতে হবে। সেটাই আমাদের এই প্রথম এরিয়া মোমেন্ট উপপাদ্যতে ব্যাখ্যা করা হয়েছে। সেটা কিভাবে, দেখো আমাদের কি করতে হবে, দেখো প্রথম আমাদের বললো কি যে ইলাস্টিক কার্ভের উপর যে কোনো দুইটা বিন্দু বি এবং এ তে দুইটা স্পর্শক নিলে এই স্পর্শক দুইটা ছেদ করার ফলে যে কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এই স্পর্শক দ্বয়ের মধ্যবর্তী স্থানে যে কোণ উৎপন্ন হয় সেটাই আমাদের স্লোপ কোণ। আর এই স্লোপ কোণের পরিমাণ হবে কি, দেখো আমাদের যে এই এ বিন্দু অর্থাৎ দেখো ওই দুই বিন্দুর মধ্যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে ওই দুই বিন্দু কোন দুই বিন্দু, এই এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যবর্তী যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা থাকবে, অর্থাৎ এখানে দেখো এটা কিন্তু পুরোটা একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, আমাদের কিন্তু পুরোটা হিসাব করা যাবে না। আমরা যে দুইটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করছি ওই দুই বিন্দুর মধ্যবর্তী যতটুকু ক্ষেত্রফল আছে ততটুকুই আমাদের হিসাবে নিতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের শুধু এতটুকু, পুরোটা যদি এই যে এটা হচ্ছে আমাদের পুরো ডায়াগ্রামটা, তাহলে এক্ষেত্রে আমরা পয়েন্ট নিছিলাম মাঝখানে একটা এবং শুরুতে একটা, তাহলে আমাদের ডায়াগ্রামের হিসাব হবে শুধু এই যে এইটুকুর জন্য, ঠিক আছে। তাহলে এইটুকুর ক্ষেত্রফল আমাদের বার করতে হবে, ঠিক আছে। এবং সেটাকে আমরা নাম দেবো কি, এএম, ঠিক আছে। এএম দ্বারা কি বুঝাবো, আমাদের এই দুইটা স্পর্শক বিন্দুর মধ্যবর্তী যতটুকু বিএমডি ডায়াগ্রাম থাকবে, অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থাকবে, ততটুকুর ক্ষেত্রফলই কি, এএম, ঠিক আছে। তাহলে এম আমরা পাইলাম। তাহলে দেখো ক্ষেত্রফলকে আবার কি করতে হবে, ইআই দ্বারা ভাগ করলেই আমরা কিসের মান পাবো, এই যে স্লোপ কোণ থিটা এর মান পাবো। অর্থাৎ বিষয়টা আমি আরেকবার ফুল ক্লিয়ার করে বলতেছি, দেখো আমরা বিমের উপর লোড প্রয়োগ করব, লোড প্রয়োগের ফলে বিমটা বেঁকে যাবে, ঠিক আছে, অর্থাৎ ডিফ্লেক্ট হবে। এরপর আমরা কি করব, এই ডিফ্লেকশন হওয়ার ফলে যে ইলাস্টিক কার্ভের সৃষ্টি হবে, সেই ইলাস্টিক কার্ভের উপর দুইটা বিন্দু নিব, এ এবং বি, এটা ধরলাম বি, এটা ধরলাম এ, ঠিক আছে। এই এ এবং বি বিন্দু নেওয়ার পর কি করব, এই এ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করব এবং বি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করব, ঠিক আছে। অঙ্কন করার ফলে এর মাঝখানে যে কোণটা সৃষ্টি হবে সেই কোণের পরিমাণটা হবে হচ্ছে এই এ এবং বি বিন্দুর মধ্যবর্তী যে বিএমডি অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থাকবে, সেই ডায়াগ্রামের ক্ষেত্রফল এম ভাগ হচ্ছে এই যে ইআই দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, থিটার ভ্যালু পাবো। ইআই হচ্ছে এখানে আমাদের তোমার হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে ই, এবং আই হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। তো আশা করতেছি এই ই এবং আই গুলো আমরা সামনে ব্যাখ্যা করব, তখন তোমরা এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবে। তোমরা জাস্ট এখন সূত্রটা বোঝার চেষ্টা করো। তাহলে ই এবং আই দ্বারা ভাগ করলে আমরা কি পাবো, এখান থেকে আমরা এই থিটাটা পাবো, অর্থাৎ ডিফ্লেকশন স্লোপ কোণ পাবো, ঠিক আছে। তো আশা করতেছি এখন পর্যন্ত তোমরা বিষয়টা ক্লিয়ার আছো, ঠিক আছে। তাহলে আমি আশা করতেছি এটা নিয়ে আর আমার আলোচনা করার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে আমাদের থিটা এর সূত্র হবে কি, থিটা এর সূত্র হবে হচ্ছে এম হচ্ছে যে দুইটা বিন্দুতে আমরা এ বি দুইটা স্পর্শক অঙ্কন করলাম, সেই দুই বিন্দুর মধ্যবর্তী যে বিএমডি বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থাকবে তার ক্ষেত্রফল এই যে এতটুক, আর এটাকে ভাগ করতে হবে ইলাস্টিক মডুলাস বা স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে, ঠিক আছে। তো এইগুলো আমরা এই মোমেন্ট অফ ইনার্শিয়া, তারপরে তোমার ইলাস্টিক আমাদের হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক আমাদের প্রশ্নে বলে দেওয়া থাকবে, আমাদের জাস্ট এই যে এমটা বার করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। তো আমরা সামনে এগুলো ম্যাথ সমাধানের সময় এগুলো সম্পর্কে আরো বিস্তারিত বুঝতে পারবো। তো এখন আপাতত তোমরা সূত্রটা আশা করতেছি তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা কি করব, দ্বিতীয় মোমেন্ট এরিয়া উপপাদ্য বা ডিফ্লেকশন নির্ণয়ের সূত্র। দেখো আমরা কিন্তু মেইন জায়গায় চলে আসলাম, সেটা কি, এই যে বিমের ডিফ্লেকশন নির্ণয়ের যে সূত্রটা সেখানে। তাহলে বিমের ডিফ্লেকশন আমি তো তোমাদের বুঝাই দিলাম যে বিমের উপর লোড প্রয়োগের ফলে বিমের ইলাস্টিক না নিরপেক্ষ অক্ষের উলম্বিক যতটুকু সরণ ঘটবে সেটাই হবে আমাদের ওই জায়গার ডিফ্লেকশন। এখন আমাদের সর্বোচ্চ যদি ডিফ্লেকশন বলে, তাহলে এই যে বেঁকে যাওয়ার ফলে সর্বোচ্চ যেখানে আমাদের সরণ ঘটবে সেটা হচ্ছে সর্বোচ্চ ডিফ্লেকশন। আবার যদি বলি এই জায়গার ডিফ্লেকশন কত, তাহলে এই জায়গার ডিফ্লেকশন হবে এই যে এতটুক, সর্বোচ্চ হবে এই যে এতটুক, ঠিক আছে। সর্বোচ্চ বা কোনো লোডের নিচে বা কোনো জায়গা যদি বের করতে বলে সেগুলো আমরা ম্যাথের মধ্যে দেখবো, এখন আমাদের ওটা দেখার কোনো দরকার নেই। তাহলে এখন আসলে আমরা 2 নাম্বার উপপাদ্যটা বোঝার চেষ্টা করি। এটা কি, এটাও সেম জিনিসই, জাস্ট একটু পরিবর্তন আসবে, একটু, ঠিক আছে, ওই আগের মতোই জাস্ট একটু পরিবর্তন। দেখো কি বলছে,
বিমের ইলাস্টিক কার্ভের উপর যে কোনো দুইটা বিন্দু আবার কি নেব, এ এবং বি নিব, ঠিক আছে। তাহলে নিলাম এ এবং বি দুইটা ইলাস্টিক কার্ভের উপর দুইটা বিন্দু নিলাম, ঠিক আছে। তাহলে কি বলছে, এই এদের মধ্যবর্তী বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফল, অর্থাৎ এদের মধ্যবর্তী বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফল কোনটা, এই যে এতটুকু, ঠিক আছে, অর্থাৎ এম পরিমাণে, কতটুকু পরিমাণে, এম পরিমাণে, ঠিক আছে। তাহলে আমরা ক্ষেত্রফল কি পরিমাণে পাইলাম, হিসাব করে ধরো যে এম পরিমাণে পাইলাম। তাহলে এম পরিমাণ ক্ষেত্রফল কি আমাদের কি করতে হবে, ডিফ্লেকশন মাপন বিন্দুর সাপেক্ষে এই যে ক্ষেত্রফল পাইলাম সেটার মোমেন্ট নিতে হবে। অর্থাৎ আমরা কিন্তু ক্ষেত্রফলের মোমেন্ট নির্ণয়ের সূত্র, মোমেন্ট কিভাবে নির্ণয় করছিলাম, আমরা কিন্তু এগুলো তোমাদের হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার যে তোমাদের হচ্ছে আমাদের অধ্যায় ছিল, আমাদের কি বলে স্ট্রাকচারাল মেকানিক্স, সেখানে কিন্তু আমরা পড়ে আসছিলাম। অর্থাৎ ধরো আমরা কোনো বল বা ক্ষেত্রের মোমেন্ট আমরা কিভাবে নিব, ধরো এখানে একটা ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রের মোমেন্ট হবে হচ্ছে এই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব এক্স এবং এর ক্ষেত্রফল এর গুণফল, অর্থাৎ মোমেন্ট এখানে আমাদের কি হতো, এক্স পরিমাণে, ঠিক আছে। তো এই ক্ষেত্রেও আমাদের সেম জিনিসই আগের মতোই কি করতে হবে, বিমের ওপর যে কোনো দুইটা বিন্দু নিতে হবে এবং তাদের উপর তাদের মধ্যবর্তী যে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থাকবে তার ক্ষেত্রফল কি করতে হবে, এম বের করতে হবে, ঠিক আছে। তাহলে এম আমরা বের করলাম, এম বের করার পর কি হবে, এখন আমাদের এই এম এর আবার কি দিতে হবে, মোমেন্ট নিতে হবে। সেটা কোন বিন্দুর সাপেক্ষে, আমরা যে বিন্দু থেকে ডিফ্লেকশনটা পরিমাপ করতেছি। তো এই ক্ষেত্রে আমরা ধরলাম এই এ বিন্দু থেকে আমরা ডিফ্লেকশনটা পরিমাপ করব, ঠিক আছে। তাহলে এ বিন্দু থেকে যদি ডিফ্লেকশন পরিমাপ করি, তাহলে এই এ বিন্দুর সাপেক্ষে আমাদের এই যে বিএমডি, অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রের আমাদের কি হবে, মোমেন্ট কি হবে, যদি আমাদের ক্ষেত্রফল এম হয়, ঠিক আছে, এম যদি হয় তাহলে মোমেন্ট কি হবে, এই এম ইন্টু এক্স হবে না। অর্থাৎ আমাদের এম এর সঙ্গে এই মাপন বিন্দু এ থেকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, এই ভরকেন্দ্র নির্ণয় আমরা সামনে শিখবো। তোমরা জাস্ট মনে রাখো যে হচ্ছে কি মোমেন্ট আমরা কিভাবে বের করব, আমরা প্রথমে এই বিএমডির ক্ষেত্রফল বের করব এবং এর সঙ্গে কি করব, যে বিন্দুর সাপেক্ষে আমরা এই ডিফ্লেকশনটা পরিমাপ করব সেই বিন্দু থেকে এই ক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব দিয়ে এটাকে গুণ করলে আমরা কি পাবো, এই এ বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ যে বিন্দুর সাপেক্ষে আমরা ডিফ্লেকশনটা পরিমাপ করতেছি সেটার পরিমাণ পাবো। তাহলে আমরা দেখো এখানে মোমেন্টের পরিমাণ পাইলাম। তাহলে মোমেন্ট কি আবার কি করতে হবে, সেম আগের মতোই ইআই দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তা হবে কিসের পরিমাণ, দেখো তা হবে হচ্ছে বি বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের উপরস্থ এবং এ বিন্দুর মধ্যবর্তী উলম্বিক মান ওয়াই এর সমান। অর্থাৎ দেখো বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। তাহলে আমরা এই যে ডিফ্লেকশন ধরলাম ওয়াই দিয়ে প্রকাশ করতেছি, ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা প্রথমে কি বার করলাম, এই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফল এম এর সঙ্গে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব দিয়ে গুণ করলে কি হবে, আমরা এই ক্ষেত্রের মোমেন্ট পাবো এবং এটাকে আবার ইআই দ্বারা ভাগ করলে আমরা ডিফ্লেকশনের পরিমাণ পাবো। কিন্তু এই ডিফ্লেকশনের পরিমাণটা কতটুকু হবে, এটা হবে হচ্ছে আমাদের, দেখো আমরা যদি এই বি বিন্দুর স্পর্শকটাকে বর্ধিত করি এইদিকে এবং এই বি বিন্দুর স্পর্শকের উপর এই এ বিন্দু থেকে যে উলম্বিক দূরত্বটা হবে সেটাই হবে আমাদের এই ওয়াই এর মান, ঠিক আছে। অর্থাৎ আরেকবার একটু বোঝার চেষ্টা করো। তাহলে যে পরিমাণ পাওয়া যাবে, এটা ক্যালকুলেশন করে যে পরিমাণ পাওয়া যাবে তা হবে কিসের সমান, বি বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের উপরস্থ বিন্দু। অর্থাৎ দেখো বি বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের, এটা একটা বি বিন্দু হতে অঙ্কিত স্পর্শক না, স্পর্শক কিন্তু এর উপরস্থ একটা বিন্দু ধরলাম এই বিন্দু, ঠিক আছে, উপরস্থ বিন্দু এবং এর মধ্যবর্তী উলম্বিক মান ওয়াই। অর্থাৎ এ বিন্দু যদি এখানে হয় এবং বি বিন্দুর অঙ্কিত স্পর্শক যদি এটা হয়, তাহলে এই উপরস্থ একটা বিন্দু এটা এবং এখান থেকে এই যে এর মধ্যে এই দুইটার মধ্যে যে উলম্বিক দূরত্ব সেটাই হবে আমাদের এই ওয়াই এর মান, ঠিক আছে। তো আশা করতেছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো যে ওয়াই এর মানটা কি, অর্থাৎ ডিফ্লেকশন আমরা কিভাবে বের করব। আরেকবার আমি বলে দিতেছি, প্রথমে আমরা যে কোনো দুইটা বিন্দু এ এবং বি নিব আমাদের হচ্ছে ইলাস্টিক কার্ভের ওপর, তারপর আমরা কি করব, ওই দুইটা বিন্দুর অভ্যন্তরীণ যে বিএমডির ক্ষেত্রফল থাকবে, অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে ক্ষেত্রফল থাকবে সেই ক্ষেত্রফল এ এম নিব, ঠিক আছে। এখন যেহেতু আমরা ডিফ্লেকশনটা এই এ বিন্দুর সাপেক্ষে পরিমাপ করব, তাহলে এই যে এ বিন্দুটা কোথায়, এখানে না, এ বিন্দু থেকে এই ক্ষেত্রের ভরকেন্দ্র ধরলাম এখানে, এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে কি এক্স বার, ঠিক আছে, এক্স বার ধরলাম। তাহলে এক্স বার দিয়ে যদি আমরা এই ক্ষেত্রফলটাকে গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, এই ক্ষেত্রের মোমেন্ট পাবো না, মোমেন্ট পাবো কিন্তু। তাহলে এই মোমেন্টের পরিমাণকে যদি আমরা ইলাস্টিক সরি আমাদের স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে ভাগ করি, তাহলে আমরা ডিফ্লেকশনের পরিমাণ পাবো। সেটা কিসের, সেটা কতটুকু পরিমাণে হবে সেটাও আবার বলা হয়েছে লাস্টের অংশ। সেটা হবে হলো এই বি বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু ওয়াই এবং ওয়াই না, যে কোনো একটা বিন্দু এবং এই এ বিন্দুর মধ্যবর্তী যে উলম্বিক দূরত্ব সেটাই হবে হচ্ছে আমাদের এই সূত্র দ্বারা হিসাবকৃত ডিফ্লেকশনের পরিমাণ, ঠিক আছে। তো আশা করতেছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো যে ওয়াই এর ভ্যালু কোনটা হবে,
থিটার ভ্যালু কোনটা হবে। ঠিক আছে, থিটা হবে হচ্ছে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফলকে ইলাস্টিক স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে ভাগ করলে পাবো। আর ওয়াই এর ভ্যালু পাবো হচ্ছে এই মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া না, ওয়াই এর ভ্যালু পাবো হচ্ছে আমরা এই বিএমডির ক্ষেত্রফলের মোমেন্ট বের করে, অর্থাৎ এম ইন্টু এক্স বার বের করে গুণ করলে আমরা কি পাবো, মোমেন্ট পাবো। তাহলে এটাকে আবার হচ্ছে ইআই দ্বারা ভাগ করলে আমরা ওয়াই এর পরিমাণ পাবো। আর এই ওয়াই এর পরিমাণটা হবে হচ্ছে আমরা যে এই দুইটা বিন্দুতে স্পর্শক নিব, এই দুই বিন্দুর হতে একটা স্পর্শককে যদি আমরা বর্ধিত করি, সেই স্পর্শকের উপর যে কোনো একটা বিন্দু এবং আমাদের অপর বিন্দুর মধ্যবর্তী উলম্বিক দূরত্ব। ঠিক আছে, তো আশা করতেছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আমরা কি করব, এই সূত্রগুলো দিয়ে কিছু প্রমাণ করব, এরপর সামনে আমরা ম্যাথ সমাধান করব। তো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখন আমি তোমাদের এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমাদের যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামগুলো থাকবে, অর্থাৎ বিএমডি এর যে ডায়াগ্রাম থাকবে, সেই ডায়াগ্রামগুলো থেকে তোমরা ক্ষেত্রফল কিভাবে বের করবা। অর্থাৎ আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তো ত্রিভুজ আকৃতির হতে পারে, আবার এরকম কার্ভ দিয়ে সংযুক্ত হতে পারে, আবার নিচে থেকেও এভাবে কার্ভ দিয়ে সংযুক্ত হতে পারে। ঠিক আছে, আবার আয়তাকারও হতে পারে, আবার এরকম অতিরিক্ত অর্থাৎ তোমার হচ্ছে এটার থেকে আবার একটু বেশি মাত্রায় কার্ভ দিয়েও সংযুক্ত হতে পারে। ঠিক আছে, তো এটা হয় হচ্ছে ত্রিভুজ লোডের ক্ষেত্রে, এটা হয় হচ্ছে আমাদের সমবাহু বিস্তৃত লোডের ক্ষেত্রে যখন নেগেটিভ হয়, এটা হয় আমাদের সমবাহু বিস্তৃত লোডের ক্ষেত্রে যখন পজিটিভ হয়। ঠিক আছে ডায়াগ্রামটা। আর এটা হয় আমাদের হচ্ছে কিসের জন্য, এটা হয় হচ্ছে আমাদের বিমের ওপর আমাদের লোড শূন্য অবস্থা থাকলে। ঠিক আছে, তো এগুলো আসলে অত বিস্তারিত জানার দরকার নেই, তোমরা যারা এসএফডি বিএমডি অধ্যায়টা করছো তারা তো এগুলো সম্পর্কে জানোই। আমি জাস্ট তোমাদের কি রকম ডায়াগ্রাম থাকলে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সেটা তোমাদের বুঝাই দিই। ঠিক আছে, তো প্রথমে দেখো ত্রিভুজের ক্ষেত্রে তো আমাদের আর বলার তেমন কিছু নেই। আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি ভাই? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি হচ্ছে বি, উচ্চতা হচ্ছে এইচ। ঠিক আছে, তো আমাদের যখন দেখবো যে আমাদের বিএমডির মধ্যে এরকম ত্রিভুজ ক্ষেত্র আছে, তখন আমরা ওই বিএমডি অর্থাৎ বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফল বের করবো কি দিয়ে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা দিয়ে। ঠিক আছে, এখন শুধু তো আমাদের ক্ষেত্রফল বের করলে হয়তো হবে না, আমাদের সূত্র কি ছিল? সূত্র ছিল হচ্ছে y is equal to am ইন্টু আবার এক্স বার ডিভাইডেড বাই ইআই। ঠিক আছে, তাহলে আমাদের এক্স বার অর্থাৎ আমাদের এ বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ যে বিন্দুর সাপেক্ষে আমরা ডিফ্লেকশন বের করব, সেই বিন্দুর সাপেক্ষে আমাদের কি করতে হবে? ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব দিয়ে আমাদের ক্ষেত্রফলটাকে গুণ করে মোমেন্ট বের করতে হবে। তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? ভরকেন্দ্র বের করতে হবে। তাহলে ভরকেন্দ্র আমাদের ধরো যখন আমরা বের করব, তখন যদি আমাদের মাপন বিন্দুটা অর্থাৎ যে বিন্দুর সাপেক্ষে আমরা মাপবো আমাদের ডিফ্লেকশনের পরিমাণটা, সেটা যদি এই যে ত্রিভুজের এই মাথার পাশে অর্থাৎ চূড়ার পাশে হয়, অর্থাৎ শীর্ষে হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের ভরকেন্দ্র আমাদের শীর্ষ থেকে এদিকে ভরকেন্দ্র কতটুকু দূরত্বে থাকে? 2/3 বি। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই গভীরতার 3/2 অংশ থাকে হচ্ছে উপর থেকে এদিকে। ঠিক আছে, আর আমাদের নিচে থেকে অর্থাৎ এই সমকোণ থেকে এদিকে থাকে হচ্ছে 1/3 উপরে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে তোমরা এই জিনিসগুলো মনে রাখবে। ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা এই সমকোণ থেকে বাহিরের দিকে যাই তাহলে 1/3 বি, আর যদি শীর্ষ থেকে ভিতরে সমকোণের দিকে আসে তাহলে আসবে হচ্ছে 2/3 বি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের এটা মনে রাখা লাগবে। এরপর আমাদের ক্ষেত্রটা ধরো ত্রিভুজ ক্ষেত্র নেই, আমরা বিএমডিতে দেখলাম এরকম একটা ক্ষেত্র আছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে, দেখো কি, এগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। 2/3 অর্থাৎ 2/3 ইন্টু বিএইচ, 2/3 বিএইচ। ঠিক আছে, তাহলে আমাদের বি হচ্ছে কি? এই ক্ষেত্রের ভূমি, এবং আমাদের এইচ হচ্ছে আমাদের এই ক্ষেত্রের উচ্চতা। ঠিক আছে, তাহলে বিএমডিটা যদি এই শেপের হয় তাহলে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে এইটা, এবং এটার ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র কি হবে? দেখো, যদি আমরা চূড়া থেকে এই যে সমকোণের দিকে আসি তাহলে হবে হচ্ছে 8/5 ইন্টু বি, অর্থাৎ আমাদের 5/8 ইন্টু বি দিয়ে আমরা গুণ করলে এই চূড়া থেকে এইদিকে ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব পাবো। অর্থাৎ আমাদের মাপন বিন্দু যদি চূড়ার দিকে হয়, অর্থাৎ ধরো এই জায়গাতে আমাদের মাপন বিন্দুটা আছে, তাহলে আমাদের ভরকেন্দ্র কই থেকে বের করতে হবে? এই যে চূড়া থেকে এইদিকে। ঠিক আছে, আবার ধরলাম মাপন বিন্দুটা এই পাশে আছে, তাহলে আমাদের ভরকেন্দ্র বের করতে হবে এখান থেকে এই পাশে। তোমরা এগুলো ম্যাথমেটিক্যাল যখন প্রবলেম সমাধান করবো তখন আরো বেশি ভালোভাবে ক্লিয়ার হতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? দেখো, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র 2/3 বিএইচ। ঠিক আছে, আর আমাদের ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র যদি চূড়া থেকে যাই তাহলে 5/8 বি, আর যদি আমরা সমকোণ থেকে যাই তাহলে হবে 3/8 বি। ঠিক আছে, এখন আসো, আয়তক্ষেত্র তো খুবই সহজ। এটা আমাদের ক্ষেত্রফল কি হবে? ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে ধরলাম বি এবং প্রস্থ ধরলাম হচ্ছে ডি, তাহলে বিডি হবে এর ক্ষেত্রফল, এবং ভরকেন্দ্র হবে কোন দিকে? এর যে দিক থেকে যাও না কেন, এই দিক থেকে যদি যাও তাও অর্ধেকে, এই দিক থেকে গেলেও অর্ধেকে। ঠিক আছে, এখন আসো, আমাদের যদি এই কার্ভটা তো ছিল উপরের দিকে, ঠিক আছে, অর্থাৎ উপরের পাশে, এখন যদি আমাদের নিচের পাশে এভাবে কার্ভ থাকে তাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব? এটার সূত্র হবে হচ্ছে 1/3 বিএইচ। ঠিক আছে, 1/3
বিএইচ। এটা হবে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, অর্থাৎ বিএমডির ক্ষেত্রে বিএমডির মাঝে যদি আমাদের এই ধরনের ডায়াগ্রাম থাকে তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে কি 1/3 বিএইচ, ঠিক আছে। আর এটার ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে কি, আমাদের যদি এই পাশে মাপন বিন্দু থাকে তাহলে চূড়া থেকে 3/4 বি এবং আমাদের এই যে সমকোণ থেকে 1/4 বি, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এভাবে আমাদের কি করতে হবে, এক্স এবং ক্ষেত্রফলের পরিমাণ বের করে এই যে উপরের অংশটুকু বের করে নিতে হবে এবং আমাদের ই এবং আই এর ভ্যালু প্রশ্নে বলা দেওয়া থাকতে পারে, অথবা আই এর ভ্যালুটা আমাদের কিছু কিছু ক্ষেত্রে বের করে নেওয়া লাগতে পারে, সেটা আমরা সামনে দেখব। তো এই ক্ষেত্রে আমাদের মেইন জিনিস কি, এই যে ক্ষেত্রফল এবং ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বটা বের করাই হচ্ছে আমাদের এখানে মেইন কাজ। তাহলে এখন দেখো আমাদের এটাও কিন্তু এটার মতোই, ঠিক আছে, এটার মতোই নিচের দিকে একটা কার্ভ, কিন্তু এটার তুলনায় এই কার্ভের মাত্রাটা একটু বেশি, অর্থাৎ এটা একটু বেশি বাঁকাভাবে কার্ভটা হয়েছে, ঠিক আছে। তো এইরকম যদি আমাদের আর এই কার্ভটা হয় হচ্ছে আমাদের ত্রিভুজ লটের ক্ষেত্রে, ঠিক আছে। তো ত্রিভুজ লট তেমন একটা আমাদের থাকে না, তারপরও জাস্ট তোমরা বুঝে রাখো, যখন আমাদের ত্রিভুজ লটের কারণে এই বাঁকের তীব্রতা অর্থাৎ কার্ভের তীব্রতা অনেক বেশি হবে, তখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হবে হচ্ছে 1/4 বিএইচ এবং আমাদের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব হবে কি, দেখো মাপন বিন্দু যদি এই পাশে থাকে তাহলে এখান থেকে আমাদের 4/5 বি এবং মাপন বিন্দু যদি আমাদের এই পাশে থাকে তাহলে এখান থেকে হবে হচ্ছে 15 বি, ঠিক আছে। তাহলে দেখো আমি তোমাদের একটা সহজ নিয়ম দেখাই দেই, এই তিনটা কিন্তু মনে রাখা সহজ। কিভাবে দেখো, ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, হাফ বিএইচ। আবার যখন আমাদের এইরকম কার্ভ থাকবে, অল্প মাত্রায় কার্ভ থাকবে, তখন হবে 1/3 বিএইচ, এটা ছিল 1/2, এটা ছিল 1/3 বিএইচ, দেখো আবার এটার ক্ষেত্রে 1/4 বিএইচ, ঠিক আছে। আবার ভরকেন্দ্র পর্যন্ত ক্ষেত্রে দেখো, এখান থেকে আমাদের চূড়া থেকে এদিকে হচ্ছে 3/2 অংশে আমাদের ভরকেন্দ্র থাকতেছে, আবার এখান থেকে কি করতেছে 3/1 অংশ সমকোণ থেকে এদিকে থাকতেছে। এটার ক্ষেত্রে সেম, দেখো খালি কি হয়েছে, 4/3 অংশে থাকতেছে এবং এখান থেকে 4/1 অংশে থাকতেছে। এটার ক্ষেত্রে 5/4 অংশে এখানে থাকতেছে, এটার ক্ষেত্রে আবার এখান থেকে 5/1 অংশে এদিকে ভরকেন্দ্র থাকতেছে, ঠিক আছে। এটার ক্ষেত্রেও দেখো সেম, আমাদের ক্ষেত্রফল নির্ণয় সূত্র এটা যদি অন্যগুলোর থেকে একটু আলাদা, এটা তোমাদের একটু মনে রাখতে হবে 2/3 বিএইচ, ঠিক আছে। এবং এটার সঙ্গে আমাদের ভরকেন্দ্র কি হবে, দেখো আমাদের চূড়া থেকে হবে 5/8 অংশে, অর্থাৎ 5/8 ইন্টু বি হবে এবং এই দিক থেকে হবে 3/8 ইন্টু বি। তো আমাদের এই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এবং আমাদের ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র, এই আমাদের মেইনলি যে এটা 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 আর এটা, এই চারটা আমাদের মনে রাখা লাগবে বেশি করে, এটা আমাদের ক্ষেত্র বিশেষে কাজে লাগে, এটাও তোমরা মনে রাখবা, ঠিক আছে। তো আমাদের এই পাঁচটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এবং ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। তো এগুলো তোমরা মুখস্থ করে ফেলো এবং এগুলো খাতায় নোট করে ফেলো, ঠিক আছে। আর তোমরা এখনো যারা ভিডিওতে লাইক করো না তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দাও, কারণ তোমরা ভিডিওতে লাইক করলে আমার এই ভিডিওটা কিন্তু আর বেশি মানুষের কাছে রিচ করবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করবা। তোমাদের দেখা যায় যে 300-400 করে ভিউ করো, কিন্তু লাইক করো হচ্ছে 7-8 জন, ঠিক আছে। তো এটা কিন্তু দেখতে একটু খারাপ দেখা যায় যে তোমরা সবাই ক্লাস করতেছো, তোমাদের কাছে হয়তো বা একটু উপকারও হচ্ছে তোমাদের জন্য, কিন্তু তোমরা লাইক করতেছো না, ঠিক আছে। তো এটা ধরো আমার জন্য একটু খারাপ লাগার বিষয় যে তোমরা দেখতেছো কিন্তু লাইক করতেছো না, ঠিক আছে। আবার তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো এখন চলো আমরা আমাদের মোটামুটি এই অধ্যায়ের থিওরি যতটুকু বোঝানোর ছিল ততটুকু আমরা বুঝাই ফেলছি। এখন আমরা কি করব, কিছু প্রমাণ দেখব এবং এরপরে আমরা কি করব, ম্যাথমেটিক্যাল সমস্যায় চলে যাব।